Audio Jungle. Audio Jungle. নমস্কার, আমি শম্পা। আজও চলে এসেছি আপনাদের সামনে একটি গল্প নিয়ে। গল্পটি খুব রহস্যজনক গল্প। গল্পটির নাম প্রতিহিংসা, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা। এ কাহিনী এতদিন কাউকে বলিনি। জানতাম বড়দের বলে লাভ নেই, তারা একটি বর্ণও বিশ্বাস করবে না। সব কিছু তারা যুক্তির কষ্টিপাথরে যাচাই করতে চায়। কিন্তু পৃথিবীতে এমন অনেক ঘটনা অনেক সময় ঘটে যেগুলো যুক্তি নির্ভর নয়, তাদের ব্যাখ্যা করাও সম্ভব নয়। চোখ কান বুজে খালি বিশ্বাস করে যেতে হয়। তাই আমরা তাকে বলি অলৌকিক ঘটনা। কারণ পৃথিবীতে সচরাচর যা ঘটতে পারে সেই মাপকাঠিতে এ কাহিনীর বিচার চলে না। এমনই এক অলৌকিক ঘটনা আমার জীবনেও ঘটেছিল। কাজকর্মের অবকাশে যে কাহিনী মনে পড়লে এখনও চমকে উঠি। মাঝরাতে স্বপ্নের মধ্য দিয়ে দেখি মাঝে মাঝে তারই ছায়া। ঘুম ভেঙে বিছানার উপর বসে থাকি। রাতটুকু আতঙ্কগ্রস্ত হয়ে কাটাতে হয়। আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। আমি তখন লোচনপুর হাই স্কুলে 10ম শ্রেণীর ছাত্র। এক ইতিহাস ছাড়া অন্য সব বিষয়গুলোতে মোটামুটি ভালোই ছিলাম, অঙ্কে বিশেষ ভালো। অনেক চেষ্টা করেও ইতিহাসের সাল তারিখগুলো কিছুতেই কণ্ঠস্থ করতে পারতাম না। মোগল আর পাঠান বাদশাহের নামগুলো গোলমাল হয়ে যেত। সতীদাহ প্রথা রোধ করা বেন্টিং না ডালহৌসি, কার অক্ষয় কীর্তি, সেটা মাথা চুল উঠিয়ে ফেললেও মনে রাখতে পারতাম না। ফলে ইতিহাস পরীক্ষার দিন আমার অবস্থা রীতিমতো সঙ্গীন হয়ে দাঁড়াতো। বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে যতগুলি মন্দির পড়তো সবগুলোতেই মাথা ঠেকাতাম। রাস্তার দুপাশে বড় সাইজের পাথরের নুড়িও বাদ দিতাম না। আমার সঙ্গে পড়তো পশুপতি সামন্ত, ইয়া জাদরেল চেহারা। অমাবস্যাকেও হার মানাতো গায়ের রঙে। ছেলেবেলায় মা বাবা দুজনেই মারা গিয়েছিল। থাকতো দুঃসম্পর্কের এক পিসির কাছে, যেখানে তার লাঞ্ছনা গঞ্জনার অন্ত ছিল না। এই পশুপতি অন্য সব বিষয়ে জুত করতে পারত না, কিন্তু ইতিহাসে একেবারে নাম করা ছাত্র। ইতিহাসের শিক্ষক নিবারণবাবু পর্যন্ত তার লেখার তারিফ না করে থাকতে পারতেন না। আমরা যখন এক পানিপথের যুদ্ধেই আধমরা হবার উপক্রম হয়েছি, তখন পশুপতি সামন্ত সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে যেত। কিন্তু অঙ্কে পশুপতি সামন্তের অবস্থা একেবারে কাহিল। সোজা সোজা অঙ্কগুলো কষতেও সে হিমশিম খেয়ে যেত। একটা বানর চর্বি মাখানো বাসে ঘন্টায় 2 ফুট উঠছে আর নামছে 1 ফুট। 22 ফুট বাসের আগায় উঠতে তার কত দেরি হবে? এমনই একটা নিরীহ প্রশ্নে পশুপতির মুখটা একেবারে বসে থাকতো। মনে হতো তার এই অবস্থা বানরটার চেয়েও মারাত্মক। গরমে ছুটির সকাল থেকে রাত পর্যন্ত পশুপতি অঙ্কের পর অঙ্ক কষে গেছে। গোটা 6 খাতা শেষ, কিন্তু তাতেও বিশেষ সুবিধা করতে পারতো না। বেচারি নিজেই বলতো, আমার দ্বারা হবে না ভাই, অঙ্কটা কিছুতেই আমার মাথায় ঢুকবে না। আমাদের আমলে প্রাইভেট টিউটর রাখার এত রেওয়াজ ছিল না। তবুও আমরা পশুপতিকে বলেছিলাম একটা ভালো দেখে অঙ্কের মাস্টারমশাই বাড়িতে রেখে দে বরং। পশুপতি কোনো উত্তর দেয়নি। ছল ছল চোখে আমাদের দিকে চেয়েছিল। তার মনের ব্যথাটা বুঝতে আমাদের অসুবিধা হয়নি। পিসি কোনো রকমে বাড়িতে ঠাঁই দিয়েছে। দুবেলা দুমুঠো ভাত আর সাধারণ জামা কাপড়ের বদলে তাকে দিয়ে রাজ্যের কাজ করিয়ে নেয়। ছুটির দিন আমরা দেখেছি পশুপতি বসে বসে বেড়া বাঁধছে। এরপর প্রাইভেট টিউটরের বাড়তি খরচের কথা বললে পিসি তাকে তাড়িয়েই দেবে। মনে মনে আমি কিন্তু পশুপতিকে হিংসা করতাম। কারণ যে ইতিহাস লবণাক্ত সমুদ্রে আমি হাবুডুবু খাই, কুল পাই না, আর সেই ইতিহাসে পশুপতি অবলীলাক্রমে প্রথম হয়, রেকর্ড নাম্বার পায়। ইতিহাসের যে তারিখগুলো আমার কাছে শুলের খোঁচার সামিল, সেই সব তারিখগুলো পশুপতি এমনভাবে আউড়ে যায় যেন অতি সাধারণ ব্যাপার। আর একটা কারণও ছিল। আমি আশা করেছিলাম পশুপতি আমায় অনুরোধ করবে, আমি অঙ্কে ভালো, মাঝে মাঝে তাকে যাতে অঙ্কের ব্যাপারে সাহায্য করতে পারি। কিন্তু পশুপতি এ বিষয়ে কোনো দিনও একটা কথাও বলেনি। অনুরোধ তো দূরের কথা।
আমরা ক্লাসের সব শুদ্ধ 48 জন ছেলে, তার মধ্যে টেস্টে পাস করলাম 40 জন, পশুপতিও একজন। অঙ্কে সে পাস করেনি, কিন্তু হেডমাস্টার মশাইয়ের হাতে পায়ে ধরে ফাইনালে বসার অনুমতি পেল। প্রতিশ্রুতি দিল মাঝখানের সময়টা সব ছেড়ে শুধু অঙ্ক কষবে। আমার অবস্থা ঠিক বিপরীত। ইতিহাসে ফেল করলাম না বটে, তবে কোনো রকমে ঘেঁষে বেরিয়ে গেলাম। একেবারে টলমলে অবস্থা। আমিও ঠিক করলাম ছুটির বেশি সময়টুকু ইতিহাসেই নিয়োজিত করব। প্রবেশিকা পরীক্ষা হতো শহরে, বিবিগঞ্জে, আমাদের গ্রাম থেকে 4 মাইল দূরে। বাবার এক আলাপি উকিল ছিল, সেই শহরেই থাকতো। আমি পরীক্ষার আগের দিন সেখানে গিয়ে উঠলাম। ক্লাসের অন্য ছেলেরা কে কোথায় উঠেছিল খোঁজ রাখিনি, তখন খোঁজ রাখার মতন মনের অবস্থাও নয়। পরীক্ষার হলে সকলের সঙ্গে দেখা হলো। ইংরেজি বাংলা দুটো পরীক্ষা নির্বিবাদে শেষ হলো। পশুপতির সিট পড়েছিল ঠিক আমার সিটের পেছনে। তৃতীয় দিন অঙ্ক। হলে ঢোকবার মুখে এই পশুপতির সঙ্গে দেখা হয়ে গেল, একেবারে সামনাসামনি। কপালে আধুলি সাইজের সিন্দুরের টিপ, পকেট বোঝায় ফুল আর বেলপাতা। এত রকম অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়েও পশুপতির মুখে নির্ভীক ভাব ফোটাতে পারেনি। দুটি চোখে আসন্ন বিপদের ছায়া। পরীক্ষা আরম্ভ হলো। 4টি অঙ্ক শেষ করে 5 নম্বর অঙ্কটি শুরু করেছি, হঠাৎ চেয়ারটা নড়ে উঠল। পিছনে পশুপতি। ভাবলাম পাশ হওয়াতে গিয়ে চেয়ারে হয়তো লেগে গিয়েছে। আবার পরীক্ষার খাতায় মনোনিবেশ করলাম। আবার নড়ে উঠল চেয়ারটা। আর চোখে পেছনে দেখতেই কানে ফিসফিস করে শব্দ হলো। অঙ্কগুলো একটু দেখা না, আমি তো একটাও পারছি না। গোটা 3 গার্ড অবশ্য এধারে ওধারে ছিলেন। তারা যে খুব কড়া এমন মনে হলো না। দুজন তো হাতে খোলা বই নিয়ে পায়চারি করছে। ছাত্রদের দিকে নয়, তাদের নজর বইয়ের পাতায়। আর একজন একেবারে কোণে গিয়ে দাঁড়িয়ে আছেন। আমি যদি একটু পাশে সরে গিয়ে বসি, আমার খাতা দেখে অঙ্কগুলো টুকে নিতে পারে পশুপতি। কোনো অসুবিধা হবে না। সব টুকবার দরকার নেই, গোটা 4 অঙ্ক টুকে নিলেই যথেষ্ট, 5 নম্বর হয়ে যাবে। কিন্তু আমি নিজের শরীরটা দিয়ে খাতাটা আরও ঢেকে বসলাম, যাতে কোনো দিকেই কোনো ফাঁক না থাকে। পশুপতি আমার কষা একটা অঙ্কও দেখতে না পায়। মনকে বোঝালাম দুর্নীতির প্রশ্রয় দেওয়া কিছুতেই উচিত নয়। এভাবে পশুপতিকে সাহায্য করা অন্যায়। ধরা পড়লে দুজনেরই সর্বনাশ। অবশ্য এসব নীতিকথার অন্তরালে আমার মনের হিংসাটাই প্রকট হয়ে উঠেছিল। পশুপতি আমার পেছনে, আজ এই ইতিহাসের দিন তার কাছ থেকে বিশেষ সাহায্য পাবো এমন ভরসা কম। তাছাড়া নিতান্ত বেখাপ্পা প্রশ্ন যদি না আসে, তাহলে ইতিহাসে আমি কোনো রকমে পাস করে যেতেই পারি। কিন্তু পশুপতির খেদোক্তি শুনে মনে হচ্ছে একটা অঙ্কও সে পর্যন্ত ঠিক করতে পারেনি। আরও কয়েকবার চেয়ারটা নড়ে উঠল। পশুপতির করুণ অনুনয়ের সুর কানে এলো। আমি অনড় অটল। দেখলাম সময় শেষ হবার 8 ঘন্টা আগে পশুপতি অঙ্কের খাতা জমা দিয়ে টলতে টলতে বাইরে চলে গেল। পরের দিন ইতিহাস, আমার অগ্নি পরীক্ষার দিন। তাড়াতাড়ি খাওয়া শেষ করে ইতিহাসের বইগুলো নিয়ে বসলাম। দরকার হলে অনেক রাত অবধি পড়ব, মন্ত্রের সাধন কিংবা শরীরের পাতন। কিন্তু যতই পড়তে লাগলাম মনে হলো বিশেষ সুবিধা করতে পারছি না। মোগল সম্রাটদের ছুঁচালো দাদিগুলো যেন সর্বাঙ্গে ফুটতে লাগলো। আগে বাবর না আকবর কিছুতেই মনে করে উঠতে পারলাম না। দৃঢ় বিশ্বাস হয়ে গেল হর্ষবর্ধনের বাপের নাম গোবর্ধন। ফরাসিদের পীঠস্থান ফরাসডাঙ্গা পটলডাঙ্গার কাছে কিনা সেটা নিয়েও চিন্তিত হয়ে পড়লাম। আসল কথা, একে ইতিহাসের জ্ঞান খুব গভীর নয়, তার উপরে আসন্ন বিপদের উত্তেজনা, সব মিলিয়ে যেটুকু এতদিনে কষ্ট করে আয়ত্ত করে কণ্ঠস্থ করেছিলাম, সব বেমালুম ওলট পালট করে দিল। সর্বনাশ, একেবারে মাথার উপর হাত দিয়ে বসলাম। হঠাৎ খুট করে শব্দ। দরজার দিকে চেয়েই চমকে উঠলাম। চৌকাঠের ওপর পশুপতি, সেই কপালে সিঁদুরের ফোঁটা, পকেট ভর্তি ফুল আর বেলপাতা। এ কি রে তুই? চলে এলাম, একটা গোপনীয় খবর আছে। গোপনীয় খবর? সে আবার কি? প্রশ্ন করতে গিয়ে মনে পড়ে গেল রাত 9টায় বাজারের সঙ্গে সঙ্গে উকিলবাবুদের গেট বন্ধ হয়ে যায়।
বাইরে থেকে লোক ঢোকার কোনো উপায় নেই। তুই ঢুকলি কি করে? গেটের কাছে একটা চাকর দাঁড়িয়ে ছিল, তোর কথা বলতেই সে গেটটা খুলে দিল। কথা বলতে বলতে পশুপতি এগিয়ে এসে আমার তক্তপোষের ওপর বসলো। আমার তো এ শহরে চেনা জানা কেউ নেই। আমি এখানে চার দোকানের পিছনে চার পাই পেতে আশ্রয় নিয়েছি। একটু আগেই সেখানে দুজন শিক্ষক এসেছেন, সম্ভবত তাদের মধ্যে একজন আমাদের ইতিহাসের প্রশ্ন করেছেন। চায়ের দোকানে বসে তারা সেই বিষয়ে আলোচনা করছিলেন। আমি পার্টিশনের আড়াল থেকে বসে বসে সব শুনেছি। বলিস কি? আমি উত্তেজনায় আনন্দে টান হয়ে বসলাম। আমি প্রশ্নগুলো বলছি, তুই লিখে নে। তোর কথাই প্রথম মনে পড়লো। আর তাছাড়া তুই এ বাড়িতে ঢুকছিস সেটা আমি দেখেছি। তোর রাস্তা না চিনি, তাই প্রথমে ছুটেই তোর কাছে চলে এলাম। পশুপতির এত কথা আমার কানে গেল না। আমি কাগজ পেন্সিল নিয়ে একেবারে তৈরি, হাতে সময় কম। প্রশ্নগুলো জানতে পারলে সারা রাত ধরে একবার চেষ্টা করব। লেখ। অশোকের রাজ্য প্রণালী, আকবর ও ঔরঙ্গজেবের তুলনামূলক সমালোচনা, মুঘল সাম্রাজ্যের পতনের কারণ, শিবাজির সাম্রাজ্য বিস্তারের কাহিনী, চিরস্থায়ী বন্দোবস্ত। এ কথাই আমি শুনতে পেয়েছি। পশুপতি বলল। যথেষ্ট যথেষ্ট। উৎসাহে আমি চেঁচিয়ে উঠলাম। এই করে লিখতে পারলেই পাশ করে যাব, হয়তো ভালো নম্বরও পেয়ে যেতে পারি। এতক্ষণ পরে পশুপতির জন্য আমার মায়া হলো। চারিকে কয়েকটা অঙ্ক দেখালেই হতো। ইতিহাসের প্রশ্ন জানতে পেরে ছুটে আগে তো আমার কাছে এসেছে। জিজ্ঞাসা করলাম, অঙ্ক কেমন এলো? স্পষ্ট দেখতে পেলাম পশুপতির মুখে বিষণ্ণ একটা ছায়া নামলো, একটু যেন বিমর্ষ ভাব। অন্যদিকে চেয়ে বলল, ওই একই রকম, যা হয় হয়ে গেছে, সে কথা আর আমি ভাবছি না। পিছনের দিকে দেখলে সত্যি বড় ক্ষতি হয় রে। ঠিক আছে, আমি চলি, তুই পড়। পশুপতি বেরিয়ে গেল। প্রায় সারা রাতই পড়লাম। ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। উঠতে দেরি হয়ে গেল। কোনো রকমে স্নান সেরে দুটি মুখে দিয়ে ছুটতে ছুটতে যখন হলে পৌঁছালাম, তখন পরীক্ষা শুরু হতে আর মাত্র মিনিট দুয়েক। বেশ খুশি হয়ে প্রশ্নপত্রটা টেনে নিলাম। তারপর অনেকক্ষণ আর চোখের সামনে কিছু দেখতে পেলাম না। পুঞ্জীভূত ধোঁয়া, কখনো গাঢ় কখনো একটু তরল। সারা প্রশ্নপত্রে অশোকের নাম গন্ধই নেই। বাবর আর আকবরের তুলনার বদলে শাহজাহানের সৌন্দর্যপ্রিয়তার প্রশ্ন রয়েছে। মোগল সাম্রাজ্যের পতনের কারণ নয়, মারাঠা সাম্রাজ্যের পতন কারণ নির্ণয় দেওয়া রয়েছে। শিবাজির জীবনী কোথাও নেই, তার পরিবর্তে হায়দার আলীর উত্থানের কাহিনী। চিরস্থায়ী বন্দোবস্ত নয়, রেগুলেটিং অ্যাক্ট। মোট কথা পশুপতির বলা একটি প্রশ্নও আসেনি। কিছুক্ষণ পর গোটা প্রশ্নপত্র চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। বুঝতে পারলাম দু চোখে জল ভরে এসেছে। এমন করেই বুঝি পশুপতি আমার ওপর প্রতিশোধ নিল। কিন্তু বিস্মিত হবার আমার আরও একটু বাকি ছিল। ঘণ্টা বাজতেই কোনো রকমে খাতাটা জমা দিয়ে বাইরে চলে এলাম। একটু দাঁড়ালাম, যদি পশুপতির সঙ্গে দেখা হয়। পশুপতিকে দেখতে পেলাম না। রাজীব এসে সামনে দাঁড়ালো, আমাদের হেডমাস্টারের ছেলে। ব্যাপারটা শুনেছ? কি ব্যাপার? পশুপতি কাল পরীক্ষার হল থেকে বেরিয়েই ট্রেনের তলায় মাথা দিয়েছে। সমস্ত শরীরটা কেঁপে উঠল। জড়ানো কণ্ঠে বলতে লাগলাম, কে বললো? বাবাকে খবর পাঠানো হয়েছিল। পশুপতির পিসিকে নিয়ে আজ সকালে এসে এখানে পৌঁছেছেন। বাবার কাছেই শুনলাম, পর থেকে একবারই দুখণ্ড হয়ে গেছে দেহটা। কটার সময় হয়েছে এটা? দুপুর এক্সপ্রেস এখান থেকে 6:30 যায়, সেই সময়ই হয়েছে ঘটনাটা। কিন্তু ও যে... কথাটা বলতে গিয়েও থেমে গেলাম। যে পশুপতি 6:30টায় শেষ হয়ে গিয়েছে, সে রাত 9:30টার সময় আমার ঘরে গিয়ে আমাকে ইতিহাসের এক গাদা প্রশ্ন বলে এসেছে। এমন আজগবি কথা কেউ বিশ্বাস করবে না, বরং আমাকে মাতাল সাব্যস্ত করবে। মাথা নিচু করে আস্তে আস্তে সরে এলাম। শেষ মুহূর্তে হলে ঢুকেছিলাম, সারাক্ষণ উত্তেজিত অবস্থা। কাছে পিছনেই পশুপতি এসেছে কিনা সেটা আদৌ লক্ষ্য করিনি। কিন্তু একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারলাম না,
মৃত্যুর পরেও কি পরলোকের আত্মার বিদ্বেষ, প্রতিহিংসার প্রবৃত্তি থাকে? তা যদি নাই থাকবে, তবে পশুপতি ওভাবে প্রতিশোধ নিতে কেন আবার আমার কাছে এসে দাঁড়াবে?